২০২৬ সাল ভারতের রাজনৈতিক মানচিত্রে বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য এটা যে কতটা ঐতিহাসিক একটা বছর তা বোধহয় আর আলাদা করে বলে দিতে হবে না। একটা বিশাল বড় রাজনৈতিক পালা বদলের সাক্ষী হয়েছে এই রাজ্য। আজকের এই বিশ্লেষণে আমরা শুধু ওই রাজনৈতিক পরিবর্তনের খবরটাতেই আটকে থাকব না, বরং এই নতুন পরিবর্তনের ফলে সাধারণ মানুষের মনে যে নতুন আশা, আকাঙ্ক্ষা আর আর্থসামাজিক চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে, চলুন তার প্রত্যেকটা দিক একটু গভীরভাবে তলিয়ে দেখি। তো আজকের এই আলোচনার যাত্রাপথে আমরা মূলত কি নিয়ে কথা বলবো খুব সংক্ষেপে বলে নিই। প্রথমেই আমরা দেখব এই ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়টা। এরপর সরাসরি চলে যাব রাজ্যের আর্থসামাজিক ক্ষেত্রগুলোতে, যেমন কর্মসংস্থানের তীব্র তাগিদ, শিল্প আর পরিকাঠামোর হাল হকিকত এবং স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনের বাস্তবতা। আর সবশেষে নজর রাখব গ্রামীণ অর্থনীতি এবং নতুন সরকারের সামনের দিনগুলোর মূল চ্যালেঞ্জের দিকে। চলুন প্রথমেই শুরু করা যাক এই ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়টা দিয়ে, যা ২০২৬ সালের রাজ্য রাজনীতির জন্য নিঃসন্দেহে একটা বিরাট বড় বাকবদল। একটু ফ্ল্যাশব্যাকে যাই কেমন? গত কয়েক দশকের রাজনৈতিক টাইমলাইনটা দেখলে বেশ একটা স্পষ্ট ছবি পাওয়া যায়। মনে আছে তো, ২০১১ সালে বামফ্রন্টের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। এরপর টানা ১৫ বছর রাজ্য পরিচালনার পর এই ২০২৬ সালে এসে আবারও একটা বিরাট বড় পালাবদল। তৃণমূল কংগ্রেস এখন বিরোধী আসনে, আর বিজেপি প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠন করেছে। সত্যি বলতে ক্ষমতার এই হাতবদল কিন্তু শুধু কোনো খবরের কাগজের শিরোনাম নয়, এর সাথে জড়িয়ে আছে রাজ্যের কোটি কোটি মানুষের রোজকার জীবন। এখন প্রশাসন তো বদলালো, কিন্তু সাধারণ মানুষের কি হবে? তারাও কিন্তু নতুন যুগের কাছে নিজেদের প্রত্যাশার একটা পরিষ্কার লিস্ট তৈরি করে ফেলেছেন। নাগরিকরা মূলত ৫টা দিকের ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। কি সেগুলো? দুর্নীতির বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স বা কঠোর ব্যবস্থা, নতুন কর্মসংস্থানের সুযোগ, রাজনৈতিক হিংসা বন্ধ করা, রাজ্যে নতুন শিল্পায়নের জোয়ার আনা এবং অবশ্যই একটা 100% স্বচ্ছ প্রশাসন। কারণ রাজনীতির রং যাই হোক না কেন, মানুষের এই দাবিগুলো কিন্তু দিনের আলোর মতোই সত্যি। আর হ্যাঁ, মানুষের প্রত্যাশার কথা উঠলেই যেই বিষয়টা সবার আগে একেবারে মগডালে এসে বসে, তা হল কর্মসংস্থান। এই মুহূর্তে রাজ্যের শিক্ষিত যুব সমাজের কাছে এর চেয়ে সংবেদনশীল ইস্যু বোধহয় আর দ্বিতীয়টি নেই। এখানে আমরা একেবারে সরাসরি দুটো আলাদা চিত্র দেখতে পাচ্ছি। একদিকে রয়েছে মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, সরকারি চাকরিতে নিয়োগের বছরের পর বছর ঝুলে থাকা, পরীক্ষায় নানা অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ, আর রাস্তায় বসে থাকা চাকরি প্রার্থীদের ওই দীর্ঘ আন্দোলন। আর ঠিক উল্টো দিকে নতুন সরকারের তরতাজা প্রতিশ্রুতি, যেমন সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা, ফাঁকা পদগুলো দ্রুত ভর্তি করা, আর প্রাইভেট ইনভেস্টমেন্ট টেনে এনে নতুন শিল্পের মাধ্যমে কাজের সুযোগ তৈরি করা। এখন দেখার বিষয়, পুরনো এই জটগুলো কাটিয়ে নতুন প্রতিশ্রুতিগুলো কিভাবে দিনের আলো দেখে। আচ্ছা, কর্মসংস্থানের কথা বললেই অবধারিতভাবে শিল্পের প্রসঙ্গটা চলেই আসে, তাই না? এবার আমরা কথা বলবো রাজ্যের শিল্প ও পরিকাঠামো পুনরুজ্জীবন নিয়ে। আমরা সবাই জানি রাজ্যের অর্থনীতির চাকা ঘোরাতে গেলে শিল্পকে পুনরুজ্জীবিত করতেই হবে। একটু যদি অতীতের পাতা উল্টে দেখি, একটা সময় কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ ছিল গোটা ভারতের অন্যতম সেরা একটা শিল্পোন্নত রাজ্য। কিন্তু নানা কারণে সময়ের সাথে সাথে বহু শিল্প এখান থেকে পাততাড়ি গুটিয়ে অন্য রাজ্যে পাড়ি দিয়েছে। এই পেছনের গল্পটাই আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের নতুন বিনিয়োগ আর শিল্প ফিরিয়ে আনাটা কতটা, আক্ষরিক অর্থেই কতটা জরুরি হয়ে পড়েছে। তো শিল্প তো আর হাওয়ায় ভেসে আসবে না। এর জন্য এমন কিছু নির্দিষ্ট খাতকে টার্গেট করা হয়েছে যেখানে আমাদের রাজ্যের দারুণ সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা মূলত 5টা খাতের কথা বলছেন: তথ্য প্রযুক্তি বা আইটি, ফুড প্রসেসিং বা খাদ্য প্রক্রিয়াকরণ, টেক্সটাইল, পর্যটন এবং লজিস্টিক্স। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই 5টা খাতের প্রতিটিরই গুরুত্ব কিন্তু সমান। রাজ্যকে যদি অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়, তবে এই খাতগুলোর বিকাশ একেবারে গেম চেঞ্জার হতে পারে। কিন্তু শুনুন, শুধু কাগজে কলমে খাতের নাম লিখে দিলেই তো আর শিল্প হবে না। তার জন্য চাই একেবারে সলিড পরিকাঠামো। সাধারণ মানুষ খুব ভালো করেই জানেন যে শিল্পের বিকাশের জন্য সবার আগে জরুরি ভিত্তিতে কিছু কাজ করতে হবে, যেমন চমৎকার রাস্তাঘাট, সেতু, রেল যোগাযোগ, মেট্রো নেটওয়ার্কের আরও সম্প্রসারণ, হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি আর সবার জন্য বিশুদ্ধ পানীয় জল। সত্যি বলতে এই বেসিক জিনিসগুলো ছাড়া কোনোভাবেই সেই অর্থনৈতিক পুনরুজ্জীবনের স্বপ্ন দেখা সম্ভব নয়। শিল্প আর পরিকাঠামো তো গেল, এবার চলুন সরাসরি দৈনন্দিন জীবনের সাথে সবচেয়ে বেশি জড়িয়ে থাকা 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নজর দেয়া যাক: স্বাস্থ্য, শিক্ষা এবং প্রশাসন।
এখানে সাধারণ মানুষের দাবিগুলো কিন্তু কোনো অস্পষ্ট ব্যাপার নয়, একেবারে টু দ্য পয়েন্ট। শিক্ষাক্ষেত্রে সবার একটাই কথা, নিয়োগের সব অনিয়ম দূর করতে হবে, স্কুলে স্কুলে যে শিক্ষকের অভাব সেটা মেটাতে হবে, আর শিক্ষার পরিকাঠামো ঠিক করতে হবে। স্বাস্থ্যখাতে দাবি হলো শুধু শহরের ওপর চাপ না বাড়িয়ে জেলা হাসপাতালগুলোকে আরও শক্তিশালী করা এবং গ্রামের স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আইন শৃঙ্খলা। এখানে সবার একটাই প্রত্যাশা, একটা শান্ত পরিবেশ, একদম নিরপেক্ষ প্রশাসন, মহিলাদের শত শত নিরাপত্তা এবং রাস্তাঘাটে এই চাঁদাবাজি বা তোলাবাজি পুরোপুরি বন্ধ করা। শহর, শিল্প আর প্রশাসনের গণ্ডি পেরিয়ে এবার একটু গ্রামের মেঠোপথের দিকে তাকানো যাক। আমাদের এবারের ফোকাস কৃষি এবং সামাজিক কল্যাণ। আমরা সবাই মানি যে কৃষকরাই আমাদের গ্রামীণ অর্থনীতির আসল মেরুদণ্ড, কিন্তু তাদের প্রতিদিনের লড়াইটা যে কতটা কঠিন সেটা হয়তো আমরা শহরের মানুষরা সবসময় বুঝতেই পারি না। কৃষকদের দীর্ঘদিনের এবং সবচেয়ে বড় সংগ্রাম হল কষ্ট করে ফলানো ফসলের ঠিকঠাক দাম পাওয়া। এর সাথে রয়েছে সেচের জলের তীব্র সমস্যা, আর বন্যা বা খরার মতো প্রাকৃতিক দুর্যোগ এলে তো কথাই নেই। সেই ক্ষতি সামলে ওঠা তাদের জন্য এক আক্ষরিক অর্থেই জীবন মরণ লড়াই। এই কৃষিক্ষেত্রের মুশকিলগুলো আসান না হলে রাজ্যের সার্বিক উন্নয়নের গল্পটা কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে। আর এই অর্থনৈতিক টানাপড়নের মধ্যেই একটা ব্যাপার রাজ্যের আর্থসামাজিক কাঠামোর সাথে একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে, সেটা হলো সামাজিক নিরাপত্তা। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী বা রূপশ্রীর মতো যে জনপ্রিয় সামাজিক কল্যাণ প্রকল্পগুলো আছে, সেগুলো রাজ্যের কোটি কোটি মানুষের কাছে, বিশেষ করে মহিলাদের কাছে একেবারে লাইফলাইনের মতো। এই প্রকল্পগুলোর ওপর তারা নিজেদের দৈনন্দিন জীবনযাপনের জন্য ভীষণভাবে নির্ভরশীল। তবে জানেন তো, রাজনীতি, অর্থনীতি বা সরকারি প্রকল্পের বাইরেও সাধারণ মানুষের আরও একটা বড় প্রত্যাশা থাকে, খুব সাধারণ কিন্তু ভীষণ মানবিক একটা চাওয়া। মানুষ চায় রাজ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি আর শান্তিটা বজায় থাকে, বিভাজনের রাজনীতি, দলাদলি এসব যেন কমে যায়। রাজ্যের একদম প্রাইমারি আর একমাত্র লক্ষ্য যেন হয় কেবলই উন্নয়ন। সমাজকে এক সুতোয় বেঁধে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার এই জনমতটা কিন্তু এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জোরালো। আমরা আমাদের এই ব্যাখ্যামূলক আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যে বিষয়গুলো উঠে এলো তার উপর ভিত্তি করে এবার দেখা যাক নতুন সরকারের ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো আসলে ঠিক কি কি। দেখুন, একটা ব্যাপার কিন্তু এখানে দিনের আলোর মতো পরিষ্কার। রাজনৈতিক পট পরিবর্তন হয়তো হয়েছে, কিন্তু জনগণের ওই বেসিক বা মৌলিক দাবিগুলো কি বদলায়? একদমই না। সরকার বদলালেও মানুষের চাহিদাগুলো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। চাকরি চাই, সমাজে শান্তি চাই, একটা দুর্নীতিমুক্ত পরিষ্কার প্রশাসন চাই, আর চাই উন্নত স্বাস্থ্য ও শিক্ষা। এই চিরস্থায়ী দাবিগুলো মেটানোই হলো যে কোনো প্রশাসনের আসল অ্যাসিড টেস্ট। আর ঠিক এই কারণেই নতুন সরকারের সামনে দাঁড়িয়ে আছে পাহাড় প্রমাণ কিছু চ্যালেঞ্জ। একটা সফল মেয়াদ পার করতে গেলে এই ৫টা ধাপ তাদের পেরোতেই হবে। ১. নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপ দেওয়া। ২. বিপুল পরিমাণে কাজের সুযোগ বা কর্মসংস্থান তৈরি করা। ৩. শিল্পায়নের চাকাকে একেবারে টপ গিয়ারে ঘোরানো। ৪. সমাজের সব স্তরে সম্প্রীতি আর শান্তি বজায় রাখা। এবং ৫. প্রশাসনের ওপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি স্তরে চূড়ান্ত স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি নিশ্চিত করা। তো দিন শেষে আমরা কোথায় দাঁড়িয়ে? একটা ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়েছে রাজ্য। সরকার বদলেছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের ওই যে দীর্ঘস্থায়ী দাবিগুলো, চাকরি, শান্তি আর সার্বিক উন্নয়নের যে স্বপ্ন, তা কি এবার সত্যিই পূরণ হবে? এই কোটি টাকার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী দিনের প্রশাসনিক পদক্ষেপ আর সেগুলোর বাস্তব রূপায়নের ওপর। নতুন যুগের এই রাজনৈতিক ও অর্থনৈতিক যাত্রাপথ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই আমাদের সবার সবচেয়ে বড় অপেক্ষার বিষয়।